রাজ উদ্ভ্রান্তের ন্যায় করছে, সারা ঘর জুড়ে পায়চারি করছে সে। জিহাদ কে বলল তখন নাফি হিয়াকে নিয়ে গেছে? নাফি কেন হিয়াকে নিতে আসলো? ওদের প্ল্যান বিফলে গেছে তো গেছেই, আরও মনে হচ্ছে তাদের কাছ থেকে কিছু লুকানো হচ্ছে। রুহির সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছে, তারা সন্ধ্যায় রওনা হবে বাড়ির উদ্দেশ্যে। রুহি খুব তাড়াতাড়ি কাজ করছে, তবুও যেন রাজ্যের ধৈর্যের বাঁধ মানছে না। সে ক্রমশ ছটফট করছে, বিরক্ত বোধ করছে রুহির উপর। নাফি ও হিয়ার মাঝে কি আছে তা না জানা পর্যন্ত ওর শান্তি হবে না। জিহাদের কথার ভাবার্থ যদি সে বুঝতে সফল হয়, তাহলে নাফি ও হিয়ার মাঝে কিছু না কিছু আছে। না হলে হিয়াকে পার্কে কেন নিতে আসবে নাফি? আর নাফি আসলেই বা কেন হিয়া যাবে? কেন? রাজ নিজের মেজাজ খারাপটা রুহির উপর দেখালো। আচ্ছা, তুমি কি এমন লেট লতিফ রুহি? একটু তাড়াতাড়ি তো করতে পারো নাকি? রাজের কথা শুনে রুহি খেকিয়ে উঠল। এমন না যে সে দুশ্চিন্তা করছে না, তারও তো চিন্তা হচ্ছে। রুহি ঝাঁঝালো কণ্ঠে রাজকে বলল, তোমার চোখ কি অন্ধ? দেখতে পাচ্ছ না আমি কত তাড়াতাড়ি করছি? পারলে তো হেল্প করতে পারো নাকি? রাজ তেড়ে গেল রুহির দিকে। রুহির চল শক্ত করে ধরল ও, শক্ত গলায় বলল, খুব চোপা চলে তাই না? যা হয়েছে তোর জন্যই তো হয়েছে। যখন নেচেছিস তখন নেচেছিস কেন আসার জন্য? রুহি ঝাড়া মেরে সরিয়ে দিল রাজকে। রাজের কলার ধরে বলল, খবরদার, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম। আমার গায়ে হাত তোলার কথা স্বপ্নেও ভেবো না। আমি কিন্তু ছাড়বো না তোমাকে। রাজ ঢোক গিলল, বুঝতে পারল তার এমন রিয়াক্ট করা উচিত হয়নি। রাজ রুহিকে টেনে কাছে নিল, রুহির কোমর পেঁচিয়ে ধরে বলল, সরি জান, আসলে মাথাটা একটু গরম হয়ে গেছে। তুমি শুনছো না জিহাদ কি বলল? রুহির রাগ কমল না। হ্যাঁ, শুনেছি। ওদের দেখে মনে হচ্ছিল ওরা খুব ক্লোজ, তাই তো? তাই বলে তো তুমি আমার সাথে সাথে এমন করতে পারো না। রাজ নত হলো, নমনীয় গলায় বলল, আচ্ছা, আই এম সরি বেবি, আর এমন হবে না। রুহি মিসকে একটা হাসি দিল। রুহি কখনো কাঁচা কাজ করে না, হিয়াকে কষ্ট দিতেই এই বিয়েটা করা। কিন্তু বিয়ে যখন হয়ে গেছে, এখন তো আর এটাকে অমান্য করা যাবে না। যদি রাজ কখনো ওকে ছেড়ে দিতে চায় বা কখনো দুর্বোধ্য ব্যবহার করে, তার জন্যই তো রাজের বিরুদ্ধে সে ভালোই প্রমাণ রেখেছে। রুহি বলল, যা করো আর তা করো, ভুলে যেও না তুমি কি করেছ। সম্পূর্ণ কল রেকর্ড আছে আমার কাছে। রাজ যে ভয়ঙ্কর রেগেছে তা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। তাতে অবশ্য রুহির কিচ্ছু যায় আসে না। সে রাজের মুখের দিকে তাকিয়ে রইল জবাবের জন্য। রাস্তা দেখল এবং বুঝলও। সে কল্পনা করেনি রুহি এমন কিছু করতে পারে। এখন ফেঁসে যেহেতু আছে, কি আর করার। রাজ বলল, ঠিক আছে, মনে থাকবে। রাজের উত্তর শুনে রুহি বাঁকা হাসল। সে আবারও নিজের কাজে মন দিল। আর রাজ রাগে লজ্জায় হীনমন্যতায় হাঁসফাঁস করতে লাগলো। বেচারার অবস্থা 2 দিনেই নাজেহাল। রুহির যে খুব ডেঞ্জারাস তা আর বুঝতে বাকি নেই ওর। ওদিকের অবস্থাও খারাপ, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না বেচারা। বিশাল আকৃতির ড্রয়িং রুমে বসে আছে নাফি। শুধু সে নয়, আরো অনেকেই আছে। ঘর ভর্তি মানুষ যাকে বলে। যদিও এসবই হিয়াদের বাড়ির লোক, নাফির আত্মীয় বলতে। ওর 3টা মেয়ে ফ্রেন্ড আর 4টা ছেলে ফ্রেন্ড এসেছে শুধু। বিয়ে তো হয়ে গেছে, এখন ঘরোয়াভাবে নিতে এসেছে, এই আর কি। খাওয়া দাওয়া সব শেষ, এখন হিয়াকে নিয়ে যাওয়ার পালা। নাফি হিয়ার বড় চাচা কামরুল হাসানের সঙ্গে কথা বলছে, অথচ ওর মন রয়েছে ঘরের ভিতর, যেখান থেকে কান্নার আওয়াজ আসছে। হেলেনা আর হিয়ার দুজনের কান্নার শব্দ ভেসে আসছে। ওদের কান্না শুনে নাফির উদ্বেগ বাড়ছে।
সে বারে বারে তাকাচ্ছে দোতলার দিকে, যেটা কামরুল হাসান খেয়াল করলেন কয়েকবার। একটা সময় তিনি বলেই ফেললেন, ওরা মা মেয়ে কাঁদছে। তুমি চিন্তা করো না বাবা। আচমকা এহেন কথাতে নাফি হক চকালো, লজ্জাও পেল ভীষণ। সে খুসখুস করে কেসে উঠল, এরপর বলল, না আসলে এমনিতেই মানে আঙ্কেল, কান্নার আওয়াজ আসছে তো তাই। হেলেনা মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে বুঝলে। আমার ভাইটা মরার পর তো মেয়েটার জন্যই হেলেনাই বাড়ি ছাড়লো না। বাবা হিয়া শুধু হেলেনার আদরের তা কিন্তু নয়, হিয়া বাড়ির এই বাড়ির প্রতিটি সদস্যের খুব আদরের। বিশেষ করে আমার মেয়েটাকে দেখলেই আমার ছোট ভাইটার কথা মনে পড়ে। এই জন্য ও আমার অনেক ভালোবাসার। বাবা, ওকে ফুলের মতো মানুষ করেছ ওর মা। হিয়াটাকে কখনো দুঃখ দিও না। ও একটা ছেলে মানুষ, তুমি না হয় একটু মানিয়ে নিও। কামরুল হাসান কথা বলতে বলতে নাফির হাত ধরল। মূলত সে এক প্রকার নাফির হাত জোর করে কথাগুলো বলল। কামরুল হাসানের কথা শুনে নাফি উপরতলায় হিয়ার রুমের দিকে একবার তাকালো। এরপর আরেকটা হাত কামরুল হাসানের হাতের উপর হাত রেখে বলল, আপনাকে কথা দিলাম আমি সজ্ঞানে থাকা অবস্থায় ওর চোখে কখনো অশ্রু ঝরতে দিব না। হিয়া আমার স্ত্রী, ওকে ভালো রাখার দায়িত্ব আমার। আমি আমার সর্বোচ্চটা দেব আঙ্কেল। আশা করছি কখনো হিয়ার মুখ থেকে কমপ্লেন শুনবেন না। কামরুল হাসান খুশি হলেন। যেমনটা তিনি চেয়েছিলেন ঠিক তেমনই পেয়েছেন হিয়ার জন্য। তিনি নিজের মেজ ভাইকে তাড়া দিতে লাগলেন হিয়াকে নিয়ে আসার জন্য। আজকে তোকে পরের হাতে তুলে দিচ্ছি মা। জানিস এই হাত দুটো কত রাত না ঘুমিয়ে তোকে বড় করেছে। তোর বাবার শূন্যতা লুকিয়ে রাখতে গিয়ে কতবার চোখের পানি গিলে ফেলেছে। মা তোকে অনেক ভালোবাসে সোনা। আজ তুই অন্যের ঘরে যাবি। আমি কিভাবে থাকবো এই ঘরে? আমার ঘর থেকে লক্ষ্মী চলে যাচ্ছে, আমার সোনাটা চলে যাচ্ছে। আমি কিভাবে থাকবো মা? হেলেনা কাঁদতে কাঁদতে অজ্ঞান প্রায়। তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। হিয়ার চাচিরা তাকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টায় আছেন, কিন্তু হেলেনা কিছুতেই থামছেন না। সেই সাথে হিয়া তো আছেই। মায়ের কান্না দেখে মেয়েটাও ভীষণ কাঁদছে। হেলেনাকে জড়িয়ে ধরে হিয়া বলতে লাগলো, আমি যাব না আম্মু, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। ঠিক সে সময়ই ঘরে ঢুকলো হিয়ার মেজো চাচা। তিনি ঢুকে ওদের কান্না দেখে অবাক হওয়ার ভান ধরে বললেন, হাই হাই, মামি কান্নাকাটি করে একদম সাগর বানিয়ে ফেলতেছে। ওদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। হিয়ার বড় চাচি বললেন, আরে আর বলো না মেজো ভাই, হেলেনাকে কতবার বলছি মেয়েটার সামনে কাঁদিস না, কিন্তু না, ওর কাঁদছে তো কেঁদেই চলেছে। আর মেয়েটা তো দূরে কোথাও যাচ্ছে না তাই না? এই তো যেতে আসছে 2 ঘন্টা সময়। যখন ইচ্ছে যেতে পারবি, যখন ইচ্ছে হিয়া আসতে পারবে। সবাই সহমত পোষণ করলো বড় চাচির কথায়। মেজো চাচা হিয়ার কাছে এলেন। কান্নারত হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আহা, এত কান্নাকাটি কেন মা? কি হয়েছে? ওখানে রুহি আপা থাকবে, আমরা যাবো আসবো, তুমি যখন ইচ্ছে আসতে পারবে, কাঁদছো কেন মা? তিনি এরপর হেলেনার কাছে গেলেন। আগের ন্যায় অবাক হওয়ার মতো করে বললেন, ছোট বউ, তুমি কাঁদছো কেন? এই সময়ে কেউ কাঁদে? হ্যাঁ, ওঠো ওঠো, মেয়েকে নাফের হাতে তুলে দিতে হবে তো। এভাবে কেটে গেল কিছুক্ষণ। তারপর মেজো চাচা সহ হিয়ার চাচিরা সকলে ধরে নিয়ে গেল হিয়াকে আর হেলেনাকে। নাফি কামরুল হাসানের সঙ্গে কথা বলছে খুব মনোযোগে। কামরুল হাসানের ব্যবসার বিষয়ে হঠাৎ মাহমুদের খোঁচানিতে বিরক্ত হলো। কামরুল হাসানের সাথে কথা বলতে বলতে সে চোখ মুখ কুঁচকে তাকালো পাশে বসা ওর বন্ধু মাহমুদের দিকে। মাহমুদ মুখে কিছু বলল না নাফিকে, চোখ ইশারায় তাকাতে বলল সামনে। নাফি মাহমুদের দৃষ্টি অনুসরণ করলো সামনে। সাথে সাথেই তার হার্টবিট মিস হলো। থমকে গেল দুনিয়া। স্নিগ্ধ একটা প্রশান্তি ছড়িয়ে গেল হৃদয় জুড়ে। হিয়া তার দেওয়া উপহারেই সেজেছে। নাফি হিয়ার পা থেকে মাথা পর্যন্ত দেখল।
সে যা যা দিয়েছিল সবই পড়েছে, একটাও বাইরের জিনিস নেই। নাফির দৃষ্টি সরল না, নড়লও না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তমার দিকে। হেয়াকে সে ডার্ক মেরুন রঙের শাড়ি দিয়েছিল, দিয়েছিল সুন্দর কিছু গয়না। হেয়া সেসব পরেছে, কান্না করাতে মেকআপের 12টা বেজেছে। তবুও কি সুন্দর লাগছে। কান্নার তোপে ফুলে যাওয়া চোখগুলো থেকে নাফির চোখ ফেরাতে পারছে না। মেয়েটা তো এমনিতেই অনেক সুন্দর, তার উপর প্রথমবারের মতো নিজের স্বামীর দেওয়া উপহার পড়তেই যেন তার সৌন্দর্য বহু গুণ বেড়ে গেছে। নাফির বন্ধুরাও হিয়ার থেকে চোখ ফেরাতে পারছে না। নাফি মুগ্ধ নয়নে দেখছে তার স্ত্রীকে। এখানে কার কি বলার আছে? কিন্তু ওই যে থাকে না কিছু বাদর বন্ধু বান্ধব ভাই ব্রাদার, তাশরিক সবার সামনে বলে উঠল, নাফি ভাই, আমার চোখ সরাই এবার। ভাবি পালিয়ে যাচ্ছে না তো? আমাদের ফিরতে হবে কিন্তু। নাফি বেচারা আবারও লজ্জায় পড়ে গেল, কিন্তু সবার সামনে কিছু বলতেও পারল না। তাশরিফের কথা শুনে সে সামনে তাকালো, দেখলো সত্যি সত্যিই হিয়াকে তার একদম মুখোমুখি দাঁড় করানো হয়েছে। নাফি এবারে খুব কাছে থেকেই হিয়াকে দেখলো। তার হিয়া, তার ভালোবাসা, ভালোবাসার মানুষের ভালোবাসাতে নাকি বছরের পর বছর লেগে যায়, অথচ সে কত দ্রুতই হিয়া নামের এই মেয়েটাকে ভালোবাসলো। কিছুক্ষণ সাধারণ কথাবার্তা চলল, এরপর মেয়ে তুলে দেওয়ার পালা। সবার জড়াজড়িতে হেলেনা হিয়ার একটা হাত নিয়ে নাফির হাতে দিল। আবারও কেঁদে ফেললো মানুষটা। কান্নারত অবস্থায় বলল, শোনো বাবা, আজ আমি আমার সব থেকে দামি সম্পদটা তোমার হাতে তুলে দিচ্ছি। ওর বাবার জায়গাটা আমি কতটা পূরণ করতে পেরেছি জানি না। আজ সেই জায়গাটা তোমার জন্য ছেড়ে দিলাম। ওকে আগলে রেখো, ভালো রেখো। আমি কষ্ট করে ওকে মানুষ করেছি। আজ থেকে ওর সুখের দায় তোমার। ও ভুল করলে ক্ষমা করো, অভিমান করলে বুঝে নিও বাবা। আমার মেয়েটা খুব সাধারণ, খুব সোজা। তোমার কাছে একটাই অনুরোধ, বাবা, আমার মেয়েটাকে যত্নে রেখো। আজ থেকে ও শুধু তোমার স্ত্রী না, আমানত। এই আমানত যেন কোনোদিন খেয়ানত না হয়, এই কথাটা মনে রেখো। নাফি বলল, আম্মু, আপনার মেয়ে আমার স্ত্রী। ওর নিরাপত্তা, সম্মান আর শান্তির দায় আজ থেকে আমার। ভালো থাকুক বা খারাপ, কোনো অবস্থাতেই ওকে একা ফেলবো না। আমি প্রতিশ্রুতি দিলাম আপনাকে, আপনার মেয়ে অসুখে থাকবে না। কথাবার্তা হলো আরও কিছুক্ষণ। সবাই যার যার মতো বিদায় দিল হিয়া নাফিকে। হিয়ার সঙ্গে আজকে তুবা গেল। নাফিদের বাড়ি এখন পুরো ফাঁকা, শুধুমাত্র নাসিমা, নাফি, হিয়া আর তুবা। হিয়াকে নাফির রুমে দিয়ে কিছুক্ষণ আগে সবাই চলে গেছে যার যার স্থানে। যেহেতু বিয়েটা অনেকটা লুকিয়ে হয়েছে, তাই বেশি ঝামেলা করতে হয়নি। পুরো নিরিবিলি সবকিছু। রাত তখন কত আর হবে, একটা, এরকমই। হিয়ার মাথার একটা বউ ওড়না দিয়ে ঘোমটা দিয়ে বসে, যেভাবে নাফির বান্ধবীরা বসিয়ে দিয়েছে। এই বাড়িতে আসার পরে হিয়া ফ্রেশ হয়েছে, খাওয়া দাওয়া করেছে। শাড়িটা পাল্টাতে বলেছিলেন নাসিমা, কিন্তু শাড়ি হালকা হওয়ায় হিয়া আর ঝামেলা বাড়ায়নি। সেই মেরুন শাড়ি পরেই সে বসে আছে নাফির বেডরুমে। আচ্ছা, রুহি যখন জানবে হিয়া তার ভাসুরের বউ, তখন ওর রিয়াকশনটা কি হবে? হিয়াকে হিংসা করে এত বড় ক্ষতি করতে চাইল ও, আর এখন তো আরো সারাক্ষণ দুজনে এক জায়গায় থাকবে। কি যে হবে ভাবতেই হিয়ার মাথা আওলা ঝাওলা হয়ে যাচ্ছে। আর রাজের বড় ভাবে সে, না চাইতেও সে রাজের থেকে প্রতিশোধ নিতে পারছে। সবকিছু কেমন অদ্ভুতভাবে ঘটে গেল না? রাজ এসে কি করবে? ওদের দুজনের অবস্থাটা কি হবে? ঠিক তখনই হিয়ার মনে পড়ল অন্য কথা। বিয়ে যেহেতু হয়ে গেছে, নাফি তার স্বামী, জীবন মরণ এখন এখানেই কাটাতে হবে। হিয়া চায় না নাফির থেকে কিছু লুকাতে। সে মনে মনে ফোন দিয়ে আঁটল নাফিকে আজকে সব কিভাবে বলবে। না হলে যেহেতু একই বাড়িতে থাকবে সবাই, একদিন না একদিন তো জানতেই পারবে। অন্যের মুখ থেকে জানলে ব্যাপারটা আরো খারাপ দেখাবে। তাই হিয়া সিদ্ধান্ত নিল সে সব বলে দেবে আজকে। আনমনে এসব ভাবছিল মেয়েটা, হঠাৎ দরজার শব্দে সে হকচকালো। বুঝতে পারলো নাফি এসেছে। লজ্জারা সব মাথাচাড়া দিয়ে উঠল, চিত্ত কাঁপতে লাগলো।
কাঁপতে লাগলো হাত পা, চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো সে। কি জানে কি হবে আজকে। ততক্ষণে হিয়ার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল নাফি তার সামনেই দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড ডের মাথা বসেছে হিয়ার সামনে। হিয়া ভয়ে গুটিসুটি মেরে গেল। আজ আজ নাকি বাসর রাত। ছি ছি। হিয়ার হিয়ার কাঁপাকাঁপি বুঝতে পারল নাফি। মনে মনে হাসল খুব। এখনই কিছু না বললে দেখা যাবে আবারও জ্ঞান হারাবে হিয়া। বাসর রাতে বউ জ্ঞান হারালে ব্যাপারটা মোটেও ভালো লাগবে না। নাফি গলা খাকারি দিল, নরম স্বরে সালাম দিল, আসসালামু আলাইকুম। হিয়ার তো কথাই বন্ধ হয়ে গেছে। ও সালামের জবাব কিভাবে দেবে? চুপ রইল মেয়েটা। বহু চেষ্টা করেও কোনো শব্দ বের করতে পারল না। নাফি হিয়ার নীরবতা দেখে হিয়ার ঘোমটাটা তুলল। দেখতে পেল লাজে রাঙা হয়ে যাওয়া সুন্দর মুখখানা। ইস, এই সুন্দরী রমণী নাকি তার বউ। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।